নমস্কার প্রিয় দর্শক, আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়ে হুমায়ুন কবিরের তৈরি নতুন রাজনৈতিক দল এবং তার ভবিষ্যৎ। এই বিষয় নিয়ে আমার আজকের এই ছোট্ট প্রতিবেদন। আপনাদের কাছে আবেদন থাকবে প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনাদের মতামত প্রকাশ করবেন এবং দেখার পরে যদি মনে হয় আপনাদের এই প্রতিবেদনের বিষয়গুলো আরো অনেকাংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে এই প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবার আবেদন রইল। আসি প্রতিবেদনের মূল বিষয়ে। এখন দেখুন, প্রত্যেকটি বড় নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু ঘটনা ঘটে, যাকে কেন্দ্র করে রাজনৈতিক ঝড় ওঠে। রাজনৈতিক আবহাওয়া ক্রমাগতভাবে গরম হতে থাকে। আমরা 2021 সালের নির্বাচনের সময়ও দেখেছিলাম ফুলপুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, তার হাত ধরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক রাজনৈতিক দলের জন্ম, যার সংক্ষেপে নাম আইএসএফ। পরবর্তীকালে তার চেয়ারম্যান হন আব্বাস সিদ্দিকের ছোট ভাই নওশাদ সিদ্দিকী। তারপর বামপন্থীদের সঙ্গে আইএসএফ এর রাজনৈতিক বোঝাপড়া হয়। নির্বাচনী বোঝাপড়ার মধ্য দিয়ে নতুন জোট তৈরি হয়, যার নাম হয় সংযুক্ত মোর্চা। সেই সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। তিনি যার নতুন রাজনীতিতে প্রবেশ, নতুন বিধায়ক হওয়ার পর এই দীর্ঘ প্রায় 5 বছর সময়কালের মধ্যে যে রাজনৈতিক অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, তাতে একজন পরিপক্ক রাজনীতিকে বলা যেতেই পারে। এই বিষয়ে আমার অন্ততপক্ষে কোনো সংশয় নেই। আপনারা আপনাদের মতামত নিশ্চিতভাবেই জানাবেন। আমি এই বিষয়ে পরবর্তীকালের ঘটনা আমরা প্রত্যেকেই জানি। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নওশাদ সিদ্দিকীর জয় এবং তার দীর্ঘ এই পরবর্তী 5 বছরের তার যে প্রক্রিয়া, রাজনৈতিক অবস্থান, এ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা। এই বিষয় নিয়ে আমি আর কোনো ব্যাখ্যায় যেতে চাইছি না। আমি এখন যে বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করতে চাইছি, যে এবারেও ঠিক সেই একইভাবে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটল কার হাত ধরে? আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে তৃণমূল থেকে সাসপেন্ডেড, তৃণমূলের টিকিটে জেতা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির আত্মপ্রকাশ। আপাত দৃষ্টিতে আপনাদের এটা মনে হতে পারে, এর পেছনে কি কোনো ষড়যন্ত্র আছে? সেই বিষয়টাই আপনাদের কাছে উপস্থাপন করবার জন্যই আমার আজকের এই পর্বের প্রতিবেদন। তার আগে একটি ছোট্ট সাক্ষাৎকার আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। কয়েক সেকেন্ডের সাক্ষাৎকার দেখার পরেই আমার ব্যাখ্যার সঙ্গে আপনাদের বুঝতে সুবিধা হবে। আসুন আগে এই হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল হচ্ছে জনতা উন্নয়ন পার্টি, তার নতুন নবনির্বাচিত প্রেস সচিব অর্থাৎ মুখপাত্র, তার একটি সাক্ষাৎকার দেখেই আমরা ব্যাখ্যায় আসছি। হুমায়ুন কবিরের দলের একটা বড় সংখ্যক সিট বা আসন পেয়ে আসার পরে আপনারা কাদের সঙ্গে জোট করতে চলেছেন, যদি একটু ভিডিওর মাধ্যমে? বিজেপির সঙ্গে জোট। কারণ কি, বেশি সিট পাবে বিজেপি, তাহলে বিজেপির সঙ্গে জোট হবে। হুমায়ুন কবির সেদিন বললেন যে বিজেপির সঙ্গে হবে, স্বাভাবিক। হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল জেইউপি, তার নবনির্বাচিত প্রেস সচিব মুখপাত্র শিক্ষক কামাল হোসেন, তিনি যে কথা বললেন, এরপর যাদের কথা মাথায় রেখে হুমায়ুন কবিরের দল তৈরি, যেটা আপাত দৃষ্টিতে মনে করা হয়, সেই সংখ্যালঘু অংশের মানুষ কি আর আস্থা রাখতে পারবে হুমায়ুন কবিরের প্রতি? আর কি আস্থা রাখতে পারবে জনতা উন্নয়ন পার্টির প্রতি? এই বিষয়টা নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আসছি সে কথায়, আগে আসি হুমায়ুন কবিরের নতুন দল তৈরির প্রধান কারণ। দেখুন, রাজনৈতিক মহলে একটি প্রচার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা তৃণমূল কংগ্রেস থেকে একটি পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত। কেন বললাম? দেখুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, যে সীমাহীন দুর্নীতির অভিযোগ, যে দুর্নীতির কারণে রাজ্যের প্রায় সমস্ত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত, এবং তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত ভ্রান্ত নীতির দ্বারা সরকার পরিচালিত হতে গিয়ে রাজ্যের প্রায় সমস্ত অংশের মানুষ শোষিত, বঞ্চিত। স্বাভাবিকভাবেই ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের উপর থেকে মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস ক্রমাগতভাবে হারাতে শুরু করেছে। তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই রাজ্যের একটা বড় অংশের মানুষ তৃণমূল কংগ্রেসের উপর থেকে তারা সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে, এবং রাজনৈতিকভাবে জনসমর্থনের দিক থেকে তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে দেউলিয়া হয়ে উঠছে। এবং এটা যদি চলতে থাকে, 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটি বড় বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে। তৃণমূল কংগ্রেস এটা বিলক্ষণ বুঝতে পারছে। আর এই যে সমর্থন প্রত্যাহার করে না মানুষগুলো যাচ্ছে কোথায়? কোথাও আইএসএফ এর দিকে, কোথাও বামপন্থীর দিকে।
যে কারণেই দেখবেন এই 2024 সাল থেকে শুরু করে এ পর্যন্ত এই দুটো রাজনৈতিক দল তাদের রাজনৈতিকভাবে শক্তি ব্যাপক হারে বৃদ্ধি করে চলেছে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো এবং 26-এর বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্যই হয়তো এই হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা এবং তাকে দিয়ে হচ্ছে বাবরি মসজিদের শিলান্যাস করানো এবং নতুন রাজনৈতিক দল সৃষ্টি করানো, এটা রাজনৈতিক মহলে কিন্তু একটা প্রচার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এইবার সমস্ত অংশের মানুষ এই দুর্নীতি এবং ভ্রান্ত নীতির কারণে তারা বঞ্চিত, এবং যেটা মনে করা হয় রাজনৈতিক মহলে আরো যে প্রচারটি আছে তা হচ্ছে মনে করা হয় এই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার এদের হৃৎপিণ্ড হিসাবে এই সংখ্যালঘু ভোটকে মনে করা হয়, বা সংখ্যালঘু অংশের মানুষদের বা মুসলিম সম্প্রদায়ের মানুষকেই ধরে নেওয়া হয়। আর যাদের ভোটে নিয়েই শাসক দল জিতে আসে এবং সরকারে টিকে আছে বলে মনে করা হয়, সেই সংখ্যালঘু অংশের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত, এই অভিযোগ তুলেই শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর থেকে তারা সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। স্বাভাবিকভাবেই সংখ্যালঘু ভোট যদি তৃণমূলের পাশ থেকে সরে যায়, তৃণমূল কংগ্রেসের বিপর্যয় অবধারিত। এবং সেইখান থেকে তৃণমূল কংগ্রেসের কাছে আর ফিরে আসবে না এই সংখ্যালঘু ভোট। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে, তাহলে পরে এই সংখ্যালঘু অংশের মানুষ বিজেপিতে যাবে না, এই সংখ্যালঘু অংশের মানুষ যাবে সিপিএম পার্টিতে এবং আইএসএফে। আর এরা যদি শক্তিশালী হয়, বিজেপি রাজ্যে আরো দুর্বল হবে, যে দুর্বলতার দিকে এগোচ্ছে আরো দুর্বল হবে, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ রাজনৈতিকভাবে এই মুহূর্তে তৃণমূল বঙ্গ বিজেপির রাজনৈতিক রক্তক্ষরণ শুরু হয়েছে, তার মধ্যে রয়েছে নিজেদের গোষ্ঠী কোন্দল। সেই কারণেই এই সংখ্যালঘু অংশের মানুষ যাতে করে বামপন্থীদের শক্তিশালী করতে না পারে, তাদের দিকে যেতে না পারে, সেই কারণেই হুমায়ুন কবিরকে দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষকে, বঞ্চিত মানুষকে বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার নাম করে একটি নতুন রাজনৈতিক দল তাকে দিয়ে তৈরি করানো, এরকম একটি অভিসন্ধি বলেই মনে করা হচ্ছে। এবং সংখ্যালঘু অংশের মানুষ প্রথম দিকে মনে করেছিল হুমায়ুন কবির যে কথাগুলো বলে সে কথাগুলো তো সত্য, কিন্তু মানুষ মনে করেছিল হুমায়ুন কবির এই বঞ্চনার বিরুদ্ধে কথা বলবে, বঞ্চনার বিরুদ্ধে কাজ করে যাবে। কিন্তু সেটা কিন্তু অচিরেই প্রকাশিত হয়ে গেল হুমায়ুন কবিরের গোপন যে চিন্তা ভাবনা। এখন গোপন চিন্তা ভাবনা এই কারণেই, ওই যে বললো প্রেস সচিব যে বলে দিয়েছে ভোটের পরবর্তী সময় বিজেপির সঙ্গে যুক্ত হবে। যে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপির হাত থেকে বাঁচার তাগিদেই তৃণমূলে গিয়ে আশ্রয় নিয়েছিল, সেই হুমায়ুন কবিরের দল তৈরি করেছে মুসলিম সম্প্রদায়ের জন্য। সেই মুসলিম সম্প্রদায়ের ভোট নিয়ে যদি জয়লাভ করতে পারে, যদি কিছু সিট পায়, সেই সিট নিয়ে আবার বিজেপিতে যাবে। যে বিজেপি মুসলিম বিরোধিতায় সবসময় মুখর থাকে, তাহলে পরে মুসলিমদের বিপদ আরো বাড়বে। একদিকে তারা তৃণমূল বিশ্বাস হারিয়েছে, স্বাভাবিকভাবে তৃণমূলে আর ফিরে যাবে না। অন্যদিকে এই মুসলিম ভোট যাতে বামপন্থীদের দিকে না যেতে পারে, তার জন্য একটা জায়গায় আটকে রেখে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা হুমায়ুন কবিরকে দিয়ে। আর হুমায়ুন কবিরকে যদি ভোট দেয় এই সংখ্যালঘু অংশের মানুষ, হুমায়ুন কবিরও জিতবে না, তৃণমূলও বড় বিপর্যয়ের মধ্যে পড়বে না, বামপন্থীদের শক্তি বৃদ্ধি হবে না, বিজেপিরও ক্ষতি হবে না। স্বাভাবিকভাবেই এই সংখ্যালঘু অংশের মানুষ এই কথা শোনার পর তারা বুঝতে পারলো যে এটা নিশ্চিতভাবেই বিজেপি এবং তৃণমূলের পরিকল্পনা থেকেই হুমায়ুন কবিরের নতুন দলের জন্ম, হুমায়ুনের নতুন রাজনৈতিকভাবে জন্ম। স্বাভাবিকভাবেই হুমায়ুন কবিরের প্রতি মানুষের যে মোহ তৈরি হয়েছিল, হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির প্রতি মুসলিম সম্প্রদায়ের মানুষের যে মোহ তৈরি হয়েছিল, অচিরেই সেই মোহ ভেঙে গেল। মানুষ আবার হুমায়ুন কবিরের প্রতিও অতি দ্রুততার সঙ্গে আস্থা হারিয়ে আবার সেই বামপন্থীদের দিকেই ঝুঁকছে। বামপন্থীদের দিকে ঝোঁকা থেকে আটকাতে পারলো না। বিজেপির পরিকল্পনা এখানে ব্যর্থ হলো, তৃণমূলের পরিকল্পনাও ব্যর্থ হলো। এটাই প্রকৃত ঘটনা। স্বাভাবিকভাবেই 2026-এ একদিকে যেমন হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি তার অঙ্কুরেই বিনাশ ঘটতে চলেছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উপর থেকে তাদের হৃৎপিণ্ড এই সংখ্যালঘু ভোট সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। বিজেপি নিজেদের গোষ্ঠী কোন্দলে জেরবার হয়ে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বিজেপির রাজনৈতিক দুর্বলতা এখান থেকেই প্রকাশ পায়, সেটা এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিএলএ সব জায়গায় তারা দিতে পারেনি, অধিকাংশ ক্ষেত্রে তারা বিএলএ দিতে পারেনি। বিএলএ দিতে গেলে একজন কর্মী দরকার রাজনৈতিক দলের, সেই কর্মী পর্যন্ত তারা দিতে পারেনি। স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে তৃণমূল বঙ্গ বিজেপি
একদম তলানির দিকে ঠেকেছে, তাদের রাজনৈতিক রক্তক্ষরণ শুরু হয়েছে। বিজেপি জনসমর্থনের দিক থেকে দেউলিয়া হয়ে পড়েছে। আমি এই কথা বলছি না তৃণমূল কংগ্রেস জনসমর্থনের দিক থেকে দেউলিয়া হলেও তারা এক্ষুনি সরকার থেকে চলে যাবে, এটা আমি বলছি না। কিন্তু তাদের আসন সংখ্যা ব্যাপক হারে কমতে চলেছে। একদিকে বিজেপি তাদের আসন সংখ্যা ৭৭ থেকে এখন ৬০-এর কোটায় আছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে তারা ৫০ ক্রস করতে পারবে না, এরকম জায়গায় পৌঁছে যেতে চলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক শক্তি দুর্বল হতে চলেছে। আর একদিকে এই কি সংখ্যালঘু অংশের মানুষ, কি মুসলিম সম্প্রদায়ের মানুষ, কি সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা শোষণ বঞ্চনার অভিযোগে তুলে বিজেপি এবং তৃণমূলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়ে বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে, কোথাও আইএসএফ এর সঙ্গে যুক্ত হচ্ছে। এইভাবেই যদি চলতে থাকে এবং হুমায়ুন কবির যদি এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, যে ধরনের পদক্ষেপের কথা বলেছে হুমায়ুন কবিরের প্রেস সচিব মুখপাত্র, এইভাবে যদি চলতে থাকে ২০২৬ সালে প্রথমেই বললাম অঙ্কুরেই বিনাশ ঘটতে চলেছে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের। আর একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই ২০২৬-এ বামপন্থীরা বা সিপিআইএম পার্টি এবং আইএসএফ যদি জোট হয়, তাহলে দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসতে চলেছে এই বামপন্থীরা। আইএসএফ এবং বামপন্থীরা যৌথভাবে বিরোধী রাজনৈতিক দল হিসাবে পরিগণিত হতে চলেছে ২০২৬-এ। যদি সেটা হয় পরবর্তী বিধানসভা নির্বাচনে, বিজেপি তো থাকছেই না, তৃণমূল কংগ্রেস সরকারে টিকে থাকবে কিনা, সরকার চালাতে পারবে কিনা, তা নিয়ে একটি বড় রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অর্থাৎ এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদন, যে অঙ্কুরেই হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির অঙ্কুরেই বিনাশ হতে চলেছে। ২০২৬-এ বিজেপি রাজনৈতিকভাবে তৃতীয় রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের একটি বড় বিপর্যয়। বামপন্থীরা এবং আইএসএফ এর যৌথ উদ্যোগে দ্বিতীয় রাজনৈতিক শক্তি পেতে চলেছে বামপন্থীরা। এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।